যাক, নিশ্চিন্ত, উনি মৃত নন। এবার ইচ্ছে করলে আপনারা অন্য কাউকে। কথাটা শেষ হলো না, সবাইকে চমকে দিয়ে কাপটা হঠাৎ নড়ে উঠল। শরীর শ্বাস দেয় পিছুটা, জানালায় বাড়িয়ে দুহাত, বোঝা না বোঝার সীমা পেরিয়ে অজানার কুয়াশা মেখে না বলা কাহিনী শোনাতে। নমস্কার, জানা অজানার মাঝে থেকে আমি পৌলমী চলে এসেছি আপনাদেরকে গল্প শোনাতে। আপনারা আজকে শুনবেন লেখক মানবেন্দ্র পালের কলমে খুনি। দেবব্রত চৌধুরী মানুষটি এতই নিরীহ ভালো মানুষ যে বাইরের লোক আড়ালে আর তার ছেলেমেয়েরা মুখের সামনেই ভীতু বলে হাসাহাসি করে। দেবব্রত বাবুর অবশ্য তাতে কিছু এসে যায় না। নিজের কাজটুকু নিয়ম মতো মুখ বুজে করেই তার শান্তি। নিজের কাজ মানে অফিস আসা যাওয়া ছাড়াও জপ তপ, সন্ধ্যা আহ্নিক ইত্যাদি, আর তার ছোট্ট বাগানটির দিকে সকাল সন্ধ্যায় নজর রাখা। বীরভূম জেলায় বোলপুরের কাছে এনার আদি বাড়ি। সেখানকার স্কুল থেকে ফার্স্ট ডিভিশনে ম্যাট্রিক পাশ করে সেই যে কলকাতায় এসে পড়াশোনা আরম্ভ করেন, সেই থেকেই তিনি একেবারে কলকাতার মানুষ হয়ে গিয়েছেন। সায়েন্স নিয়ে তিনি কলেজে পড়েন। উঠতি বয়সে বোধহয় সায়েন্স পড়ার গুণেই খুব বিজ্ঞান ভক্ত হয়ে উঠেছিলেন। ফলে কোনো সংস্কার, অলৌকিক ঘটনা, তাগা তাবিজ, মাদুলির গুণাবলী নস্যাৎ করে দিতেন। এই নিয়ে হস্টেলের ছেলেদের সঙ্গে তার প্রায় রোজই তর্ক বাধ্য। আমাদের দেশের বাড়ির ওখানে একজন সাধু বাবাজি আছেন, যিনি অনেক অসম্ভবকে সম্ভব করেছেন। যেমন একটা অলৌকিক কীর্তি বল শুনি। সে তো কতই আছে। আরে একবার জেলেপাড়ার এক জেলে ও তার বউয়ের বহু বছর ধরে কোনো সন্তান হচ্ছিল না। বারবার সন্তান গর্ভে আসতো আর কোনো এক অজানা কারণে গর্ভপাত হয়ে যেত। সাধু বাবা এনাদের কথা শুনে একটা যজ্ঞ করলেন। তারপর সেই যজ্ঞে আহুতি দেওয়া একটা কলা জেলে বউকে খেতে দিলেন। বিশ্বাস করবি না, তার পরের মাসেই জেলে বউ গর্ভবতী হলো আর একটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিল। সে মেয়েটিরও এখন নয় করে প্রায় 6 কি 7 বছর বয়স হয়ে গেল। কলা খেলো আর সুস্থ সন্তানের জন্ম দিল। উফ, পারিসও বটে। তুই হাসছিস? বিশ্বাস করছিস না তো? কি করে করি বল? যেখানে ডাক্তার বাবুরা কিছু করতে পারলো না, সেখানে সাধু বাবার পোড়া কলা। উফ বাবারে। দেবু, তুই ঈশ্বরে বিশ্বাস করিস না, তা বলে ঈশ্বরের ক্ষমতা নিয়ে ঠাট্টা তামাশা করবি, সেটাও তো ঠিক নয় না। হ্যাঁ রে, তোর আর কতদিন অন্ধবিশ্বাস নিয়ে থাকবি বলতো? বিজ্ঞানের ছাত্র হয়ে নিজেদের যুক্তি বুদ্ধি দিয়ে ঘটনাগুলোকে কেন বিচার করিস না? আচ্ছা, তোর যদি এতই সাহস থাকে তাহলে একদিন চল আমরা প্ল্যান চেট করি। তুই হবে মিডিয়াম, তখন আশা করি মানবি আত্মার অস্তিত্ব আছে। হ্যাঁ বেশ, চল তাহলে। বল কবে করবি প্ল্যান চেট? আত্মার সাথে বসে বরং 1 কাপ চা খেতে খেতে গল্প করা যাবে। উফ, এইটা নিয়েও? আরে এটা নিয়েও হাসছিস? সত্যি তুই না।
মানুষের জীবনে কত আশ্চর্য পরিবর্তনই না ঘটে। সেই তার্কিক মানুষই এখন রিটায়ার করার মুখে ঠাকুর দেবতা, জপ তপ, সন্ধ্যা আহ্নিক এই সবই করেন, আর এতে পান পরম শান্তি। মাঝখানে তো তার এক অদ্ভুত খেয়াল হয়েছিল, পরলোক চর্চা। মৃত্যুর পর মানুষ অর্থাৎ মানুষের আত্মা কোথায় যায়, কি বা তার পরিণতি, এসব তত্ত্ব জানার জন্য দেশি বিদেশি অনেক বইও পড়ে ফেলেছিলেন। শেষে প্ল্যানচেট পর্যন্তও করতেন। প্ল্যানচেটে আত্মাকে ডেকে কিছু কিছু প্রশ্নও করতেন। পরে অবশ্য স্ত্রী অপছন্দ করায় বাধ্য হয়ে প্ল্যানচেট করা ছেড়ে দেন। এখন তাই বড় বড় ছেলেমেয়েরা যখন হাসতে হাসতে তাকে বলে, বাবা তুমি না একের নম্বরের ভীতু, তখন তিনি গম্ভীর হয়ে যান। তাকে ভীতু বলার যেটা সবচেয়ে বড় কারণ সেটা হচ্ছে তিনি বাড়ি করলেন কলকাতার এক প্রান্তে, এমন জায়গায় যেখানে বাস ট্রামের শব্দটুকুও শোনা যায় না। এমন জায়গায় বাড়ি করলেন কেন? প্রপার কলকাতায় ভালো জায়গা কি পাননি? তা নয়, আসলে সেই ১৯৪৬ সাল থেকে মধ্য কলকাতায় থাকার সময় এত দাঙ্গা হাঙ্গামা, ট্রাম বাস পোড়ানো, পুলিশের নির্মম গুলি চালানো, খুন খারাপি দেখেছেন যে এসব তিনি এখন আর সহ্য করতে পারেন না। আর ওসব ব্যাপার তো থেমে যায়নি, বরঞ্চ এখন যেন বেড়েই চলেছে। সেই জন্যই স্রেফ শান্তিতে থাকার জন্যই এই নিরিবিলি জায়গা বেছে নিয়েছেন। তাই ওনার এমএ পাস বড় মেয়ে যখন ওনাকে প্রশ্ন করে, অথচ তুমি নাকি প্ল্যানচেট করতে? হ্যাঁ, তা করতাম। তখন ভয় করতো না? না, ভয় বলে জিনিসটা আমার কোনোদিনই ছিল না রে, আজও নেই। তবে ওইসব দাঙ্গা হাঙ্গামা, খুন খারাপি দেখলে মনের ওপর কেমন একটা চাপ পড়ে। ওনার মেজ ছেলে কানু জিজ্ঞেস করে, এখনো তুমি প্ল্যানচেট করতে পারো? পারি বই কি, একটা কাপ আর একটা চক্খড়ি পেলেই কাজ হয়ে যায়। একটা কাপ আর চক্খড়ি ব্যাস? আরে হ্যাঁ হ্যাঁ, একটাই নর্মাল সাধারণ চায়ের কাপ, দ্যাটস ইট। একবার প্ল্যানচেট করো না বাবা, প্লিজ প্লিজ একবার প্ল্যানচেট করো, প্লিজ প্লিজ। ছেলে মেয়ে দুজনেই বলে উঠল। দেবব্রতবাবু স্ত্রীর ভয়ে অনেক দিন প্ল্যানচেটে বসতে পর্যন্ত পারেননি। আজ একবার ইচ্ছে হল, কিন্তু ওনার স্ত্রী এই কথা শোনা মাত্রই একেবারে অগ্নিমূর্তি হয়ে এসে সবাইকে ধমক দিয়ে বললেন, একদম না, এই বাড়িতে ওসব আত্মা টাত্তা নিয়ে ছেলে খেলা চলবে না, এই বলে দিলাম। ব্যাস হয়ে গেল, প্ল্যানচেট পর্ব এখানেই শেষ। তোরা যে কেন বুঝিস না বলতো, তোদের মা এসব একদম পছন্দ করে না। মায়ের সবটাতেই বাড়াবাড়ি। কি হতো একবার প্ল্যানচেট করলে? সত্যি সত্যি ধরাই আত্মা এসে দর্শন দিত বুঝি? ধুর, ভাল লাগে না। ছেড়ে দে না মা, এসব বলিস না। শুধু শুধু আবার এখন তোর সাথে তোর মায়ের অশান্তি লেগে যাবে। আরে চুপ কর, চুপ কর। কিন্তু দেবব্রত জানতেন না এই বয়সে খুব শীঘ্রই তাকে অন্তত একদিন প্ল্যানচেট নিয়ে আবার বসতে হবে। অফিসের একটা কাজে হঠাৎ তাকে একদিনের জন্য যেতে হলো বর্ধমান জেলার এক মহকুমা শহরে। সেখান থেকে আবার রিকশা নিয়ে মাইল ৩ দূরে এক গ্রামে। এ এমন জায়গা যেখানে হোটেল টোটেলের কোনো বালাই নেই। রাতে থাকবেন কোথায়? অফিসেরই এক ভদ্রলোক ভাদুরীবাবু সেই গ্রামের তার পরিচিত এক ভদ্রলোক বিনয়বাবুকে চিঠি লিখে অনুরোধ করেছিলেন যেন এক রাত্রির জন্যে তার এই অফিসের সহকর্মীটিকে থাকতে দেওয়া হয়।
দেবব্রতবাবুকে অবশ্য তার সহকর্মী একটা কথা বলে দিয়েছিলেন। দেবব্রত, আমি ওনাদের চিঠি লিখে তোমার ওখানে থাকার বন্দোবস্ত ঠিক করে রেখেছি। তবে একটা কথা তোমায় আগে থাকতে বলে রাখা উচিত বলেই বলছি, কিছু মনে করো না ভাই। কি কথা বলুন না। বলছি, ওখানে গিয়ে যেন ওনাদের বাড়ির কর্তার কথা কিছু জিজ্ঞেস করো না। আসলে বৃদ্ধ ভদ্রলোকের একটি ছেলে নিরুদ্দেশ হয়ে যাবার পর থেকে তিনি শোকে একেবারে পাগল হয়ে গেছেন। তাকে একটা ঘরে তালা বন্ধ করে রাখা হয়। সেই হতভাগ্য ছেলেটির কথা উঠলেই সবাই নতুন করে দুঃখ পাবে। তাই বলছিলাম আর কি, তুমি অন্যভাবে নিও না যেন। আরে না না ভাদ্রদা, আপনি এ ব্যাপারে নিশ্চিন্ত থাকুন। ওসব ফ্যামিলি ম্যাটারে আমার যাবার কি দরকার? চুপচাপ কোনো রকমে একটা রাত কাটিয়ে দিতে পারলেই তো হলো, ব্যাস। হ্যাঁ, সেই সেই। পরিবারটি সত্যিই ভদ্র। শুধু ভদ্রই নয়, যথেষ্ট আধুনিক। বাড়ির যিনি বড় ছেলে তার নাম বিনয়বাবু। 60 ছাপিয়ে গেছে। তার বড় ছেলেটি রাউরকেল্লায় কাজ করে, ছুটিতে বাড়ি এসেছে। মেয়ে সুষমাও কয়েকদিনের জন্যে বাপের বাড়িতে এসে রয়েছে। সেও MA পাস। বড় ছেলের ভালো নাম জানা গেল না, তবে ডাকনাম ব্রত। এই বাড়ির যিনি বড় বউ অর্থাৎ বিনয়বাবুর স্ত্রী, তিনিও খুব প্রগতিশীল মহিলা। একজন বাইরের ভদ্রলোকের সামনে বেরিয়ে তিনি স্বাচ্ছন্দ্যে আলাপ করলেন। বলাই বাহুল্য, আদর অভ্যর্থনার কোনো ত্রুটি এরা করেননি। বাড়িটা টিপিক্যাল যেমন গ্রামের পুরনো বাড়ি হয়, একতলা বাড়ি। পলস্তরা খসে পড়েছে, মোটা মোটা কড়ি। জানলাগুলো ছোট, ফলে প্রায় সব ঘরগুলোই কেমন যেন অন্ধকার আর স্যাঁতস্যাঁতে গন্ধ। ঘরের বাইরে মস্ত বড় উঠোন, যেখানে ধানের মড়াই, ধান ভানার ঢেঁকি থেকে গোয়াল ঘর পর্যন্ত সবই আছে। তবু কোথায় যেন ওদের সবার মনে একটু চাপা দুঃখের ভাব। সেটা হয়তো পুত্রশোকে পাগল ওই বন্দি বৃদ্ধির জন্যই। রাত্রি খাবার পর গল্পের আসর বসল। সবার সঙ্গে বিনয়বাবুর স্ত্রীও বসলেন পানের ডিবে নিয়ে। নানান পরিচয় পর্বের পর গল্প জমে উঠল। গ্রামের সুখ সুবিধে, পুজো পার্বণ থেকে শুরু করে গ্রাম্য পলিটিক্স পর্যন্ত। শেষে ভূতও এসে পড়ল। কথায় কথায় সুষমা বলল, আচ্ছা কাকাবাবু, আপনি কখনো ভূত দেখেছেন? কলকাতায় আর ভূত কোথায় পাবো মা? এত লোডশেডিং হয়, তবু তেনারা এখন আর দেখা দেন না। কিন্তু আমাদের এখানে ভূত আছে, আর এই বাড়িতে। জানেন তো, আমার মা এই বাড়িতে প্রায় ভূত দেখে। এই বলে সুষমা হেসে তার মায়ের দিকে তাকালো। বিনয়বাবুর স্ত্রী কিছুমাত্র লজ্জিত না হয়ে মুখে আর একটা পান গুজে বললেন, ভূত কিনা জানি না, তবে অন্ধকারে এঘর ওঘর করার সময় মাঝে মাঝে কি যেন ছায়ার মতো সামনে এসে দাঁড়ায়, তারপর হঠাৎ মিলিয়ে যায়। ভদ্রমহিলার এই কথাগুলি শুনে দেবব্রতর ভয় পাওয়া তো দূরের কথা, বেশ পুলকিতই হলেন। বললেন, তা একবার প্ল্যানচেট করে দেখতে পারেন তো। এই আমি একসময় প্ল্যানচেট করে কত আত্মা নামিয়েছি। আপনি প্ল্যানচেট করতে পারেন কাকাবাবু? জাস্ট একটা কাপ আর একটা চক্করি নিয়ে এসো, দেখিয়ে দিচ্ছি। মহা উৎসাহ নিয়ে সুষমা বলে ওঠে, কাপ? শুধু কাপ? কিরকম কাপ? আরে জাস্ট নর্মাল, অতি সাধারণ একটা চা খাবার কাপ।
তবে হ্যাঁ, ভালো করে ধুয়ে মুছে এনো কিন্তু, হ্যাঁ, ওটা দরকার। সুষমা তখনই একরকম ছুটতে গেল, আর একটু পরেই একটা পরিষ্কার সাদা কাপ আর চক্খড়ি নিয়ে এলো। তারপর দেবব্রত নির্দেশ দিলেন, এই জায়গাটা, না 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 না, এই জায়গাটা মনে হচ্ছে তুলনামূলকভাবে, হ্যাঁ, মসৃণ আছে। একটা কাজ করো তো, এইখানটা না একটু ভালো করে, হ্যাঁ, একটু ভালো করে গঙ্গার জল দিয়ে মুছে ফেলো, হ্যাঁ, ভালো করে। আসলে বাড়িটা পুরনো হবার দরুন মসৃণ জায়গা খুব কমই আছে। যাই হোক, সেই মসৃণ মেঝেটিকে গঙ্গা জল দিয়ে ভালো করে মোছা হলো। তারপর জায়গাটা শুকোলে দেবব্রত গম্ভীরভাবে এগিয়ে এসে চক্খড়ি দিয়ে বেশ বড় করে একটা গোল গণ্ডি টানলেন। তারপর সেই গণ্ডির ডান দিকের মাথা থেকে এ, তার নিচে বি, তার নিচে সি, এমনি করে জেড পর্যন্ত লিখলেন। দেখে মনে হলো গণ্ডিটা যেন কতকগুলো ইংরেজি অক্ষরের মালা গলায় পড়ে রয়েছে। তারপর সেই বড় গণ্ডির ঠিক মাঝখানে ছোট একটা গোল গণ্ডিও টানলেন। তারপর সেই ছোট গণ্ডির মধ্যে কাপটি উপুর করে রাখলেন। ব্যাস, ঠিক আছে। এবার ওই বড় আলোটা নিভিয়ে দিয়ে ওই ডিম আলোটা জ্বালো। ব্রত তখনই উঠে গিয়ে বড় আলোটা নিভিয়ে হালকা নীল আলোটা জ্বেলে দিল। বেশ, এই ধূপ আছে? আছে, নিয়ে আসবো? হ্যাঁ, নিয়ে এসো। মানে জায়গাটাকে যতদূর সম্ভব পবিত্র করা, এই আর কি। ধূপদানিতে দুটো ধূপও জ্বেলে দেওয়া হলো। মুহূর্তে ঘরের হাওয়াটাই যেন বদলে গেল। এবার তোমাদের দু একটা কথা আগে বলে দিই, হ্যাঁ। দুজনকে বসতে হবে কাপের দুদিকে, একটা করে আঙুল শুধু ছুঁয়ে। যে দুজন বসবে তারা এমন কাউকে স্মরণ করবে যিনি দুজনেরই চেনা। একাগ্র চিত্তে ভক্তি ভরে স্মরণ করবে। তারপর যখন দেখবে কাপটা নড়ছে, তখন তাকে জিজ্ঞেস করবে কে এসেছেন। তারপর তোমাদের যা প্রশ্ন থাকবে, আত্মা ওই কাপ দিয়েই ইংরেজি লেটারগুলোকে ছুঁয়ে ছুঁয়ে ইংরেজিতেই সংক্ষিপ্ত উত্তর দেবেন। ইংরেজিতেই? এমন যদি কাউকে ডাকি যে ইংরেজির অক্ষরও চেনে না? অবাক হয়ে প্রশ্ন করল সুষমা। দেবব্রত হেসে বললেন, হ্যাঁ, তিনিও ইংরেজিতেই উত্তর দেবেন। এটাই তো আশ্চর্যের। আচ্ছা, এবার তাহলে তোমরা ঠিক করো কাকে ডাকবে আর কোন দুজন বসবে। কৌতূহল যেমন আছে তেমনি ভয় ভয়ও করছে। শেষ পর্যন্ত সুষমা আর ব্রত দুরু দুরু বক্ষে এসে বসল। দেবব্রত জিজ্ঞাসা করলেন, কাকে ডাকবে ঠিক করেছো? আরে এ আর কঠিন কি, কত চেনা জানা লোকই তো মারা গেছেন। আচ্ছা, ধীরু গাঙ্গুলিকে ডাকলেই তো হয়। ধীরু গাঙ্গুলি? ওই সুদখোর বদমাশ লোকটা? না না, ওকে ডেকে কাজ নেই। ব্রত একটু ভেবে বলল, তবে ঘোষেদের হরেন দাদু? ওরে ফাদার, ওই রাগী লোককে? না না, কখনো না। উনি তো ঝগড়া করতে করতে হার্ট ফেল করেছিলেন। তাহলে মা, তোমার সই গঙ্গা জলকে ডাকি? না বাপু, সে ছিল বেজায় সূচিবাই। দেখতে না আমাদের ঘরে এসে বসতে চাইতো না। আজ মরে গিয়ে তো আরোই না। মহা মুশকিল। তাহলে ডাকা যায় কাকে? বেশ একজন ধীর স্থির ভদ্র নম্র মানুষ হলেই ভালো হয় না? হ্যাঁ,
সেই রকমই কারো কথা ভাবো তোমরা, নইলে তেমন স্পিরিট হলে বড্ড বিরক্ত হয়। গুরুগম্ভীর স্বরে বলে উঠলেন দেবব্রতবাবু। হঠাৎ সুষমা বলে উঠল, ছোট কাকাকে ডাকলে হয় না? ছোট কাকার কথা উঠতে এক মুহূর্তে সবার মুখে দুঃখের ছায়া নেমে এলো। এতক্ষণে বিনয়বাবু কথা বললেন, কিন্তু সে যে মারাই গেছে তা তো আজ পর্যন্ত সাব্যস্তই হয়নি। এই বলে তিনি দেবব্রতবাবুর মুখের দিকে তাকিয়ে বলতে শুরু করলেন, ওই একটা আমাদের ফ্যামিলি ট্র্যাজেডি জানেন। সে আজ প্রায় 40 বছর আগেকার কথা। আমাদের ছোট ভাই কলকাতায় কলেজে পড়তো হোস্টেলে থেকে। একদিন ওরা কয়েকজন বন্ধু মিলে মধুপুর গিরিডি বেড়াতে গেল। 3-4 দিন পর ফিরল সবাই। ফিরল না শুধু আমার ছোট ভাই আর ওর এক বন্ধু। জানা গেল ওরা দুজনে গিরিডি থেকে দূরে উস্ত্রি ফলস দেখতে গিয়েছিল। 2 দিন পর বন্ধুটি ফিরল একা। তাকে জিজ্ঞাসা করা হলে সে তো অবাক। বলল ও তো নাকি শেষ পর্যন্ত উস্ত্রি দেখতেই যায়নি, কলকাতায় ফিরে এসেছিল। বন্ধুটি জোর দিয়ে বলল যে সে নিজে ওকে ট্রেনে তুলে দিয়েছিল, কিন্তু ভাই আর ফেরেনি। এই পর্যন্ত বলে বিনয়বাবু একটা দীর্ঘশ্বাস ফেললেন। দেবব্রত কিছুক্ষণ গুম হয়ে বসে থেকে বললেন, যদি তিনি মারা গিয়েও থাকেন তাহলে সেটা কিভাবে সম্ভব মনে করেন? বিনয়বাবু বেশ সহজ সুরেই বললেন, অ্যাক্সিডেন্ট, ট্রেন থেকে পড়ে কিংবা ওই ধরনের কিছু। এছাড়া আর কি হতে পারে? খুনও হতে পারে। সবাইকে চমকে দিয়ে কথাটা বলে উঠলেন বিনয়বাবুর স্ত্রী। দেবব্রত অবাক হয়ে জিজ্ঞেস করলেন, খুন? কে খুন করবে? মানে তার মোটিভ বা তার উদ্দেশ্যই বা কি? আমার ধারণা খুনের একটা উদ্দেশ্য ছিল। ওর হাতে একটা বিশেষ আংটি ছিল। আমরা একবার গ্যাংটকে বেড়াতে গেছিলাম। সেখানে এক লামার সঙ্গে আমার দেওরের আলাপ হয়। লামা তাকে একটা আংটি দিয়ে বলেছিল এটা পরে থাকলে নাকি কোনোদিনও কোনো বিপদ ঘটবে না। সেই সঙ্গে সাবধানও করেছিল যেন সে একথা কাউকে না বলে। বোকা ছেলেটা আংটিটা সব সময় পরে থাকত আর সবাইকে বলে বেড়াত। আর তা থেকে কি প্রমাণ হয়? একজন ঝানু গোয়েন্দার মতো প্রশ্ন করলেন দেবব্রত। তার উত্তরে বিনয়বাবু স্ত্রী বললেন, প্রমাণ কিছুই হয় না, তবে মনে হয় ওই আংটির লোভেই ওর সঙ্গে যে ছেলেটা ছিল সেই খুন করেছে। পুলিশ কিচ্ছু করতে পারল না? একটু গম্ভীর হয়ে থেকে এই প্রশ্নটি করলেন দেবব্রতবাবু। প্রত্যুত্তরে বিনয়বাবু সংক্ষেপে মাথা নেড়ে উত্তর দিলেন, না না, কে একটা ছেলে হারিয়ে গেল বা মরল তা নিয়ে বিহার পুলিশের বা কলকাতা পুলিশের তেমন মাথা ব্যথা ছিল না। দেবব্রত আবার কিছুক্ষণ ভেবে নিয়ে বললেন, মৃত্যু হয়েছেই এমন যখন সিদ্ধান্ত নয়, তখন তো অন্য কাউকে ডাকলেই হয়। না, ছোট কাকাকেই ডাকা হোক।
তিনি মরে গিয়ে থাকলে নিশ্চয়ই আসবেন। বেশ, তবে তাই ডাকো। সুষমা ও ব্রত দুই ভাই বোনে এবার মুখোমুখি বসল, কিন্তু দেবব্রত হঠাৎই বাধা দিয়ে একটু হেসে বললেন, ওহো, তোমরা তো ওকে কেউ দেখোই নি, তাহলে স্মরণ করবে কি করে? ও হ্যাঁ তো, হ্যাঁ সেটাও তো ঠিক। এই ওর একটা ছবি আছে কি? তাহলে হতে পারে। ওর মুখ চেয়ে সবাই মাথা নাড়ল। বিনয়বাবু স্ত্রী বলে উঠলেন, না, খুব পুরনো একটা ছবি বোধহয় আছে অ্যালবামে, তাও সেটা ট্রাঙ্কের মধ্যে। দেবব্রত সুষমা ও ব্রতকে উদ্দেশ্য করে বললেন, এই তবে তোমরা ওঠো, তোমাদের বাবা মাকে বসতে দাও। চল দিদি, ওঠ। ভাল লাগে না, চল ওঠ। বিমর্ষ মনে ওরা উঠে পড়ল। বসলেন বিনয়বাবু আর তার স্ত্রী। ঘরে হালকা নীল আলো জ্বলছে, ধূপের গন্ধে ঘর ভরপুর। ওরা দুজনে কাপের ওপর আঙুল ঠেকিয়ে চোখ বুজে এক মনে এ বাড়ির ছোট ছেলেটির কথা ভাবতে লাগলেন। গোটা ঘর স্তব্ধ, কারো নিঃশ্বাস ফেলার শব্দটুকুও যেন শোনা যাচ্ছে না। শুধু কড়িকাঠের আড়ালে একটা টিকটিকি টিক টিক করে ডেকে উঠল। 2 মিনিট, 3 মিনিট, এই করে 10 মিনিট কেটে গেল। কাপ তবুও একটুও নড়ল না। সবাই চঞ্চল হয়ে উঠল, কিন্তু দেবব্রতর কোনো চাঞ্চল্য নেই, বরঞ্চ কেমন খুশি খুশি ভাব। খুশির ভাব তো হবেই, ছেলেটা নিশ্চয় তাহলে বেঁচে আছে। যাক, নিশ্চিন্ত, উনি মৃত নন। এবার ইচ্ছে করলে আপনারা অন্য কাউকে। কথাটা শেষ হলো না, সবাইকে চমকে দিয়ে কাপটা হঠাৎ নড়ে উঠল। সবাই নিঃশ্বাস বন্ধ করে কাপটার দিকে তাকিয়ে রইল। কাপটা প্রথমে ছোট বৃত্তের মধ্যে ঘুরল, তারপর হঠাৎ ছিটকে গিয়ে ছোট বৃত্তের বাইরে বেরিয়ে এসে এদিক ওদিক করতে লাগল। দেবব্রত ফিসফিস করে বললেন, জিজ্ঞেস করুন কে এসেছেন। কে এসেছেন? এসব ক্ষেত্রে কাপটা ইংরেজি এক একটি অক্ষরের কাছে গিয়ে প্রশ্নের উত্তর দেয়, কিন্তু এক্ষেত্রে সেরকম কিচ্ছু ঘটল না। কাপটা শুধু বৃত্তের মধ্যেই ঘুরতে লাগলো। এত দ্রুত ঘুরতে লাগলো যে আঙুল দিয়ে ছুঁয়ে রাখা দায় হলো। এমন অদ্ভুত ব্যাপার দেবব্রত নিজেও কখনো দেখেননি। তিনিও যেন কেমন ভয় পেয়ে বলে উঠলেন, এই আপনারা আঙুল সরিয়ে নিন, এ কোনো অশুভ আত্মার কাজ। ক্ষতি করার জন্য হঠাৎ এসে পড়েছিল। আর তাছাড়া অনেক রাতও হয়েছে, আর কাউকে ডেকে কাজ নেই। দেবব্রত আঙুল সরাতে বলার সাথে সাথেই ওনারা আঙুল সরিয়ে নিলেন। সকলেই দেখলেন সঙ্গে সঙ্গে কাপটাও একেবারে নিশ্চল হয়ে গেল। সকলেরই গা ছমছম করছিল। দ্বিরুক্তি না করে সবাই উঠে পড়ল ও যে যার ঘরে শুতে চলে গেল। রাত তখন বেশ গভীর। হঠাৎ দেবব্রতর মনে হলো দরজায় যেন কেউ কড়া নাড়ছে। হঠাৎ ঘুম ভেঙে গেল দেবব্রতর। অন্ধকার ঘর। প্রথমটা বুঝতেই পারলেন না কোথায় আছেন, কিন্তু ভেবে ওঠার আগেই দরজায় এবার জোরে জোরে কড়া নাড়ার শব্দ পেলেন। বলছি, একবার একটু দরজাটা খুলবেন? শুনছেন? শিগগিরই একবার আসুন না।
ধর্মর করে উঠে দেবব্রত আলো জেলে দরজা খুলে দিলেন। দেখলেন দরজার বাইরে দাঁড়িয়ে বিনয়বাবু আর তার স্ত্রী। ভয়ে তাদের মুখগুলো একেবারে সাদা হয়ে গেছে। কে? দাঁড়ান দাঁড়ান, আসছি। আপনারা? কি হয়েছে? বলছি একবার একটু এ ঘরে আসুন না। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন। দেবব্রত তখনই তাদের সঙ্গে চললেন। এটা সেই ঘর যেখানে কয়েক ঘন্টা আগে প্ল্যানচেট করা হয়েছিল। বিনয়বাবু সভয়ে বললেন, আমরা পাশের ঘরে শুই। অনেকক্ষণ থেকেই এ ঘরে কিরকম একটা ঠুক ঠুক করে শব্দ হচ্ছিল। প্রথমে ভেবেছিলাম ইঁদুর টিঁদুর, কিন্তু শব্দটা অন্যরকম। উঠে এসে দেখি সেই কাপটা মিটসেফের ওপর নড়ছে। কিন্তু এখন কই নড়ছে? ঘুমে ঘরে নিশ্চয়ই ভুল দেখেছিলেন। একটা কাপ কখনো এমনি এমনি নড়তে পারে না। তবু একটু অপেক্ষা করলেন। তারপর কথাটা হাস্যকর নিতান্তই শোনার ভুল মনে করে চলে আসছিলেন। এমনি সময় শব্দ, খুট খুট খুট। সবাই চমকে উঠে দেখল কাপটা যে শুধু নড়ছে তা নয়, সেটা এগিয়ে এসেছে মিডশেফের ধার পর্যন্ত। ভয়ে দেবব্রতর মাথার চুল খাড়া হয়ে গেল। জীবনে তিনি অনেকবার প্ল্যানচেট করেছেন, কিন্তু এমন দৃশ্য কখনো দেখেননি। এবার বিনয়বাবু আর্তনাদ করে উঠলেন, ওই দেখছেন? কি হবে এবার দেবব্রত বাবু? স্পিরিট দেখছি এখনো যায়নি। এই বোধহয় কিছু বলতে চায়। ঠিক আছে ঠিক আছে, আপনারা আসুন, আপনারা আবার বসুন বসুন আপনারা। না না, আমাকে আর এসবের মধ্যে টেনো না, আমার খুব ভয় করছে, আমি আর পারবো না। বিনয়বাবুর স্ত্রী এবার কিছুতেই বসতে চাইলেন না। দেবব্রতবাবু একটু বিরক্ত হয়ে বিনয়বাবুর দিকে তাকিয়ে বললেন, ঠিক আছে, তাহলে আমিই বসছি। বিনয়বাবু, আপনি বসবেন তো, নাকি আপনারও ভয় করছে? হ্যাঁ, না মানে না, ঠিক আছে ঠিক আছে, আমি বসছি। ভয় করলেও বিনয়বাবুকে বসতেই হলো। যথারীতি খড়ি দিয়ে গণ্ডি কেটে তার মধ্যে কাপটা বসিয়ে দেবব্রতবাবু বললেন, নিন, রেডি? বিনয়বাবু কিন্তু দেবব্রতবাবুর দিকে তাকিয়ে কিছু যেন একটা ভাবছিলেন। এবার খানিক ইতস্তত করে বললেন, মানে বলছি আপনি বসবেন, কিন্তু আপনি তো আমার ভাইকে কখনো দেখেননি। সে আমি বুঝবো। দেবব্রতবাবু প্রথমে কিছুটা থমকে গিয়েছিলেন, তারপর একটু বিরক্ত হয়ে জবাব দিলেন বিনয়বাবুকে। তারপরে কাপের ওপর আঙুল ছোঁয়ালেন। সঙ্গে সঙ্গেই কাপটা ছোট গণ্ডি থেকে তীব্র গতিতে বেরিয়ে এসে বড় গণ্ডির মধ্যে ঘুরপাক খেতে লাগলো। দেবব্রতবাবুর ইঙ্গিতে বিনয়বাবু ভয় ভয় জিজ্ঞেস করলেন, আপনি কে এসেছেন? দয়া করে জানাবেন। মুহূর্ত মাত্র দেরি না করে কাপটা প্রথমে এগিয়ে গেল আর অক্ষরটির কাছে, তারপর তত্তর করে উঠে এলো এ অক্ষরটির কাছে, তারপর নেমে ঘুরে গেল এম এর কাছে, সেখান থেকে ই, তারপর এন এর কাছে গিয়ে থেমে গেল। সকলেই ফিসফিস করে বলে উঠল, রমেন। রমেন কে? আমার ছোট ভাই। এই বলে বিনয়বাবু ফুঁপিয়ে উঠলেন। কাপটা ততক্ষণে আবার ঘুরতে শুরু করেছে, যেন কিছু বলার জন্যে ছটফট করছে। বিনয়বাবু এবার
প্রায় কান্নার সুরে আবেগপ্রবণ হয়ে বলে উঠলেন, রমেন ভাই আমার, কেমন আছিস? কি করে তোর এমন সর্বনাশ হলো? কে করলো? আরে এত সব প্রশ্নের উত্তর কোনো স্পিরিটই একসঙ্গে দিতে পারে না। ঠিক সেই কারণেই রমেনের আত্মাও উত্তর দিল না। কাপটা শুধু এবার ধীর গতিতে এগিয়ে গেল এম এর কাছে, তারপর ইউ এর কাছে, তারপর আর, তারপর ডি, এরপর ই, ফের আর। কাপটি নড়ে নড়ে নয়, যেন ছুটে ছুটে চলেছে বৃত্তের এ প্রান্ত থেকে ও প্রান্ত। বিনয়বাবু আঙুল ঠেকিয়ে রাখতে একেবারে ঝুঁকে পড়েছেন কাপের ওপর। আর আশ্চর্য, দেবব্রতবাবুর হাতটা কাঁপছে থরথর করে। এ পর্যন্ত একটি কথাই স্পষ্ট হয়েছে, মার্ডারার। তারপর আরও কটি কথা, উইথ ইউ। হঠাৎই দেবব্রতবাবু আঙুলটা তুলে নিলেন, সঙ্গে সঙ্গে কাপটি নিশ্চল হয়ে গেল। এটাও নিশ্চয়ই কোনো খারাপ স্পিরিট, ভয় দেখাতে চায়। এই বলেই দেবব্রতবাবু উঠে গিয়ে একেবারে নিজের ঘরে গিয়ে খেল দিলেন। টর্চের আলোয় রিস্টওয়াচটা দেখলেন একবার, ব্যাগটা তুলে নিয়েই জুতোর সামান্যতম শব্দটুকুও না করে চুপি চুপি বেরিয়ে পড়লেন দেবব্রতবাবু। মনে মনে বললেন, 3 মাইল রাস্তা এখন আমায় হাঁটতে হবে, হয়তো ছুটতে হবে, তারপর যেদিকে যে ট্রেন পাওয়া যায় তাতেই। রমেনের বাড়ি যে এটাই তা কি আর জানতেন দেবব্রতবাবু? ওর কথা তো ভুলেই গিয়েছিলেন। আগে অবশ্য ভাবতেন মাঝে মাঝে। রমেনটার বাড়ি যে এটাই হবে সেটা কি জানতাম? আরে জানলে কি আসতাম নাকি এখানে? উশ্রী ফলস দেখতে না গেলেই হতো। আমার আগ্রহেই তো রমেন যেতে রাজি হয়েছিল। বড্ড বড্ড অহংকারী ছিল ওই রমেনটা। আংটিটা সবাইকে দেখিয়ে দেখিয়ে বলতো, শোন রে, এ জিনিস রাজার ভাগ্যেও জোটে না, বুঝলি? এ আংটি পরা থাকলে কোনো বিপদ তোর কাছে ঘেঁষতে পর্যন্ত পারবে না। এখন প্রচণ্ড গতিতে ছুটতে ছুটতে দেবব্রত ভাবছিলেন সেই অভিশপ্ত দিনটির কথা। বিজ্ঞানের ছাত্র দেবব্রত এসব কথা বিশ্বাস করত না। এই নিয়ে বহুবার রমেনের সঙ্গে তর্ক ঝগড়া হয়েছে। উশ্রী প্রপাতের একদম ধারে একটা পাথরের ওপরে দাঁড়িয়ে আবার সেই তর্কের শুরু। দেখ রমেন, এ সমস্ত অবিশ্বাস্য আজগুবি গল্প দিস না। যদি একটা আংটির সত্যি এত ক্ষমতা থাকতো তাহলে সকলেই ওই লামার কাছ থেকে গিয়ে এরকম আংটি সংগ্রহ করত, তাহলে আর কোনো মানুষেরই বিপদ হতো না। সবাইকে তো আর এরকম আংটি দেবে না। এই আংটি একটাই আছে। তাহলে তোকে কেন দিলেন? একটাই যদি থাকতো তাহলে লামার নিজের জন্য রাখতেন। দেখ গে, তোর মতো এরকম কত নির্বোধকে এই আংটি গছিয়েছে। কি তুই আমায় নির্বোধ বললি? তুই তো একজন চরম নাস্তিক। তোর মতো মানুষ লামার কাছে সারা দিন সারাক্ষণ থাকলেও তোকে দিতেন না। সে তো দিতেন নাই, কারণ দে আর মাইন্ড রিডার্স। আমি তাকে যুক্তি তক্ক দিয়ে এমন নাস্তানাবুদ করতাম সে পালাবার পথ পেত না। এসব ভুলভাল জিনিস আমায় বিনামূল্যে দিলেও না নিতাম না। দেখ, এভাবে বলিস না। পাহাড়ি লামাদের ক্ষমতা সম্পর্কে তোর কোনো ধারণাও নেই। ধারণা করতেও চাই না। বেশ, দেখি তোর এই আংটির কত ক্ষমতা। তাহলে ওই ওই যে ওই যে ওই ওই যেখানে তোরে জল পড়ছে, যা যা সেখানে গিয়ে ঝাঁপ দে, দেখি কি করে বাঁচিস। মানে তুই এই আংটির ক্ষমতাকে চ্যালেঞ্জ করছিস? বেশ, তা পারি, এক্ষুনি করছি।
এ কথা বলেও রমেন একটু যেন ইতস্তত করছিল। সে আংটিটার দিকে একবার তাকিয়ে এই কথাটা বলল। সেই মুহূর্তে দেবব্রত রমেনকে একটু নাকানি চোবানি খাওয়ানোর জন্যে হঠাৎ সামান্য একটু ঠেলা দিল। রমেন আচম্বিতে এই ঠেলায় টাল সামলাতে না পেরে ছিটকে পড়ল 2 পা দূরে আর একটা পাথরের কাছে, যেখানে মোটে হাঁটু জল, কিন্তু জায়গাটা বোধহয় খুব পিচ্ছল ছিল। আর তারপরেই রমেন! না! রমেন! 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 সেসব আজ কত দিনের কথা। বয়স তখন কতই বা, 18 কি 19? দেবব্রতবাবু তখন প্রাণপণে ছুটছেন। স্টেশন এখনো অনেক অনেক দূর। আপনারা এতক্ষণ শুনছিলেন লেখক মানবেন্দ্র পালের কলমে খুনি। গল্পের বিভিন্ন চরিত্রে সৌরভ, ভিভান্ত, অঙ্কিত, সুকন্যা, জয়দীপ বক্সী, পৌলমী বিশ্বাস, নট মি, জয়দীপ মুখার্জি, আর কথক আমি, মানে আপনাদের পৌলমী। আর নতুন নতুন গল্প শুনতে অবশ্যই আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন আর জানাবেন কেমন লাগছে আমাদের গল্প। আর আপনাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে অবশ্যই সেটা পাঠাবেন। শুনতে থাকুন জানা অজানার মাঝে।